সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনার প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কেন আমেরিকা ইরানের উপরে এত ক্ষিপ্ত। এই বিষয়টা নিয়ে একেবারে ইন ডিটেলস বিস্তারিত আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবেন। প্রথমে যে আলোচনা করতে হবে সেটি হচ্ছে যে ইরানের উপরে আমেরিকা যে ক্ষিপ্ত, যে কারণে, তার প্রধান কারণ হচ্ছে যে ইরানে ইসলামী বিপ্লবের পর ইরান প্রকৃতপক্ষে আমেরিকাকে একেবারে না করে দিয়েছিল, বলেছিল গেট আউট। অর্থাৎ আমেরিকাকে ইরান থেকে বহিষ্কার করেছে, এক্সপেলড করেছে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ইরান ইসলামী বিপ্লব করেই থেমে থাকেনি। ইসলামী বিপ্লবের গতি, ধারায় এবং তার প্রভাব প্রতিপত্তি আঞ্চলিক পর্যায়ে তো বটেই, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। এর ধারাবাহিকতায় একটা সময় আপনারা খেয়াল করে থাকবেন যে চীন রাশিয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে অবস্থান ছিল। এমনকি 2010 সালে ইরানের উপর যখন জাতিসংঘের আওতায় পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে জাতিসংঘের আওতায় আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে, সেই নিষেধাজ্ঞা আরোপে চীন এবং রাশিয়া সাপোর্ট দিয়েছিল, ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু সেই অবস্থান নেওয়ার পরও এখন চীন এবং রাশিয়ার সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক আছে। শুধু কূটনৈতিক সম্পর্ক নেই, রাশিয়ার সাথে এবং চীনের সাথে ইরানের কৌশলগত চুক্তি আছে। এটা নিয়ে আজকে সামান্য একটু আলোচনা করব। আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ আগামীকালের ভিডিওতে চীন এবং রাশিয়ার সাথে ইরানের সম্পর্কটা কি, যদি আমেরিকা বা ইসরায়েল যুদ্ধ শুরু করে ইরানের বিরুদ্ধে, তাহলে চীন এবং রাশিয়া ইরানের পক্ষে থাকবে কি থাকবে না, ইরানের পক্ষে তারা কি ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে ইরানের পক্ষে এগিয়ে আসবে, এই সমস্ত নিয়ে বিস্তারিত আগামীকালকের ভিডিওতে আলোচনা করব। তো আরেকটা ব্যাপার যে কারণে আমেরিকা ইরানের উপর ক্ষিপ্ত, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, পরে বিস্তারিত বলবো। একদম টু দা পয়েন্টে একটা একটা করে আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। ইরান অর্থনৈতিকভাবে দারুণভাবে এগিয়ে গেছে। আমি নিজের অভিজ্ঞতা এখানে তুলে ধরবো। ইরানের অর্থনৈতিক অগ্রগতির যে বিষয়টা, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো একেবারে আমার বাস্তব অভিজ্ঞতার থেকে, আমি যেহেতু ইরানে ছিলাম। আরেকটি বিষয় হচ্ছে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের বিরুদ্ধে আমেরিকা, কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা ইরানকে মোটেই কুপকাত করতে পারেনি, দুর্বল করতে পারেনি। আর একটা কারণ কি, খুব গুরুত্বপূর্ণ কারণ, খেয়াল করুন, পরমাণু কর্মসূচি। এই যে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আমেরিকা ইরানের উপরে প্রায় 4.5 দশক ধরে, 45-46 বছর ধরে নিষেধাজ্ঞা আরোপ করে রাখলো, সেই কর্মসূচি বাতিল তো করতে পারেইনি, বরং সেই কর্মসূচি এত শক্তিশালী হয়েছে, এখন আমেরিকা টেনশন আছে ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলেছে নাকি। এবং এখন তো আলোচনা হচ্ছে যে ইরান নেক্সট যুদ্ধ যদি করে আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে, তাহলে বা তারা যদি পরমাণু বোমা ব্যবহার করে, তাহলে ইরানও পরমাণু বোমা ব্যবহার করবে কি করবে না সেটা নিয়ে। সেক্ষেত্রে পরমাণু শক্তিধর ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার কাছে মোটেই গ্রহণযোগ্য নয়, তারা এটা পছন্দ করে না, এ কারণে ভীষণভাবে ক্ষিপ্ত। এরপরে মধ্যপ্রাচ্যে লেবানন, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, এই যে ইয়েমেন, পুরো রাষ্ট্রীয় শক্তি বলা যায়, এই সমস্ত দেশে আপনার ইরান প্রক্সি ফোর্স গড়ে তুলেছে, সহযোগী যুদ্ধের কিছু সংগঠন গড়ে তুলেছে, যারা ইরানের হয়ে বা ইরানের মতাদর্শ অনুসরণ করে, অথবা ইরানকে সাথে নিয়ে তারা ইরানের শত্রুদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থানটা একেবারে কঠিন এবং পাথরের মতো শক্ত। এটি একটা বড় কারণ ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের এত বেশি ক্ষিপ্ত হওয়ার। আরেকটা কারণ আছে, যেখানে ইরানকে আমেরিকা প্রায় গলা টিপে হত্যা করার মতো অবস্থা, অর্থাৎ তাদের প্রত্যাশা যে ইরানকে একেবারে তছনছ করে দেবে, সেই জায়গায় ইরান এত বেশি শক্তিশালী হয়েছে মধ্যপ্রাচ্যে, যেটা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইরানের সামরিক শক্তি। আরো কয়েকটা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমেরিকা ইউনিপোলার ওয়ার্ল্ড গড়ে তুলেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে আমেরিকা। এই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ধ্বংস করে বহুকেন্দ্রিক বা বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার যে প্রচেষ্টা চলছে, তাতে ইরান একটা শক্তিশালী অংশ। এই প্রচেষ্টায় ইরান, রাশিয়া এবং চীন একটা বলয় গড়ে তুলেছে, এটা একটা কারণ। আরেকটা কারণ, মার্কিন ডলারের আধিপত্য ক্ষুণ্ণ করে ইরান এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায়,
যেখানে আমেরিকার একচ্ছত্র আধিপত্য থাকবে না। রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আমেরিকা মিলে যে ব্রিক্স গড়ে তুলেছে, সেখানে ইরান এখন শক্তিশালী সদস্য এবং এই ব্রিক্স জোটকে আরো বেশি কার্যকর করার ক্ষেত্রে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি একটা কারণ ইরানের বিরুদ্ধে আমেরিকার ক্ষিপ্ত হওয়ার। আর একটা কারণ আমি বলি, চীনকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে ইরান একটা ভূমিকা পালন করছে, আবার ইরানের অর্থনীতি টিকে থাকার ক্ষেত্রে চীন একটা ভূমিকা পালন করছে। এই যে দুই দেশের পারস্পরিক লেনদেন, এটা কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ চীন এখন আমেরিকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতির দিক দিয়ে। এখন চীনকে যদি খর্ব করতে হয়, চীনের অর্থনৈতিক শক্তিকে যদি দমিয়ে রাখতে হয়, তাহলে উপায় কি? চীনের অর্থনীতি কিভাবে বাঁচিয়ে রাখে তার এইটা আগে বোঝার দরকার। ইরান চীনকে তুলনামূলক কম দামে তেল সরবরাহ করে চীনের অর্থনীতির চাকা চালু রেখেছে, অর্থনৈতিক গতি স্বাভাবিক থেকেছে, বরং দিন দিন আমেরিকার জন্য সেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবার যে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ইরানকে একেবারে ভীষণভাবে পর্যুদস্ত করে দিতে চায়, সেই ইরানের সাথে বাণিজ্যিক লেনদেন করে ইরানের বিভিন্ন রকমের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে চীন ইরানের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে। চীন ইরানের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই না, অনেক প্রযুক্তিও রাশিয়া বা চীন ইরানকে দিয়েছে, এমন কথাও শোনা যায়। এবং এটা শুধু শোনা যায় না, এটা বাস্তব। এই যে চীন এবং ইরানের পারস্পরিক সহযোগিতা, এটা আমেরিকাকে ভীষণভাবে ক্ষুব্ধ করে তোলে। এমনকি আপনারা খেয়াল করেছেন, ভারতের সাথে ইরানের একটা অর্থনৈতিক লেনদেন আছে, বিশেষ করে যখন ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সেই নিষেধাজ্ঞার কারণে কেউ যখন ইরানের কাছ থেকে তেল কিনতে চায় না, তখন চীন কিন্তু ইরানের কাছ থেকে তেল কেনে। অ্যাট দ্য সেম টাইম ভারতও কিন্তু ইরানের কাছ থেকে তেল কেনে। অবশ্য এই দুটি দেশ ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে কিছুটা সুবিধা পায়। আবার এটাও ঠিক যে এই দুটি দেশ যখন তেল কেনে তখন তার বিনিময়ে ইরান বিভিন্ন পণ্য নেয়, আবার ডলারও নেয় বা লোকাল কারেন্সিতে লেনদেন করে। সবকিছু মিলে ইরানের অর্থনৈতিক শক্তিটা কিন্তু স্বাভাবিক থাকে। সেক্ষেত্রে চীন যেমন ইরানকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে সাহায্য করে, তেমনি ভারতও কিন্তু ইরানকে টিকিয়ে রাখতে সাহায্য করে। আমরা বাংলাদেশের মানুষ বা ভারতীয় উপমহাদেশ এই অঞ্চলের অনেকেই ভারতের পলিটিক্সকে আমরা পছন্দ করি না, অনেকেই আছে এরকম। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে ইরান ভারতকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য বা বিশেষ আলাদা সম্পর্ক আছে এই কারণে ভারতের সাথে খুব তহরম মহরম করে, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করে, ব্যাপারটা তা কিন্তু না। মূল কারণ হচ্ছে যে ইরান তার অর্থনৈতিক স্বার্থে ভারতের সাথে লেনদেনটা করে। আপনারা খেয়াল করে থাকবেন, ভারতের কাশ্মীরে যে সমস্ত আন্দোলন সংগ্রাম আছে এবং স্বাধীনতাকামী যুদ্ধ লড়াই আছে, এই লড়াইয়ে ভারতের বিরুদ্ধে ইরানের অবস্থান, বরং কাশ্মীরের ন্যায্য অধিকার ভারত দিয়ে দিক, এই দাবি কিন্তু সবসময় জানিয়ে আসছে ইরানের সর্বোচ্চ নেতা। আমি তখন ইরানে সম্ভবত এরা 2014 বা 15 সাল, তখন কিন্তু একবার ঈদের খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছিলেন যে ভারতের কাশ্মীরে যে অন্যায় জুলুম করছে ভারত সরকার, তার বিরুদ্ধে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শক্ত অবস্থান নিতে হবে। তিনি ভারতের কাশ্মীর নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। সেখানে একথা আপনারা কেউ ভাববেন না যে ভারতের সাথে ইরানের বিশেষ আলাদা সম্পর্ক আছে, মোটেই না। ভারতের সাথে ওইটুকু সম্পর্ক যতটুকু অর্থনৈতিক সম্পর্ক, এর চেয়ে বেশি কিছু না। এটা আপনাদেরকে আমি খুব ক্লিয়ার করে দিতে চাই। যাই হোক, আমি যে এতক্ষণ যে পয়েন্টগুলো আলোচনা করলাম, এই পয়েন্টগুলো একটু একটু করে বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমে আমি যে কথা বলেছিলাম যে ইরান 1979 সালে যে বিপ্লব করেছিল, সেই বিপ্লবের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে মার্কিন শক্তিকে, মার্কিন সরকারকে এবং মার্কিন আধিপত্যবাদী নীতিকে না করে দিয়েছিল। এবং সেই কারণে বিপ্লবের পর আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক কিছুদিন থাকলেও আমেরিকার দূতাবাস ইরানের ভিতরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল বা তার সাথে জড়িত ছিল। সেই কারণে কিন্তু মার্কিন দূতাবাস দখল করে নিয়েছিল তেহরান ইউনিভার্সিটির বা ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এবং সেখানে 152 জন মার্কিন নাগরিককে জিম্মি করেছিল। এটা দিয়ে সরাসরি তাকে আমি বলবো যে অনেকটা কলার চেপে ধরার মতো ধরেছিল। এটা আমেরিকাকে বিশ্ব অঙ্গনে ইরানের কাছে ভীষণভাবে অপমান করার মতো একটা
বিষয় বলে গণ্য করেছিল আমেরিকা, এবং এই বিষয়টা আমেরিকা কখনো ভুলতে পারেনি। এই বিষয়টা সবসময় মনে রাখে এবং ইরানের সাথে শত্রুতা করে আসছে। পরমাণু কর্মসূচির যে কথা বলছিলাম, আপনারা খেয়াল করেছেন লিবিয়া এবং ইরাকের পরমাণু কর্মসূচি ধ্বংস করলেও ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পারেনি ইসরায়েল এবং আমেরিকা। আমি সবসময় বলি একটা কথা, আপনারা খেয়াল করুন, যখন শুধুমাত্র আমি আমেরিকা বলছি তখন ধরে নেবেন যে সেখানে ইসরায়েলও আছে, কারণ ইসরায়েল এবং আমেরিকা একেবারেই অবিচ্ছেদ্য অংশ একে অপরের। যেটা আমেরিকা সেইটা ইসরায়েল, সেক্ষেত্রে আলাদা করে বলার কিছু আসলে নেই। ইসরায়েল ইরাকের বা লিবিয়ার পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিলেও ইরানেরটা কিন্তু পারেনি। এই না পারার কারণ কি, সেটা নিয়ে আর একটা আলাদা একটা এপিসোড হতে পারে, আমি আপনাদের সাথে সেটা নিয়ে একদিন আলোচনা করব, যে ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েল এবং আমেরিকা কেন ধ্বংস করতে পারলো না। এবং এই যে গত জুনের যুদ্ধে আমেরিকা ইরানের উপরে বাংকার ব্লাস্টার বোমা ফেললো ইরানের পরমাণু স্থাপনার উপরে, তারপরেও ধ্বংস করতে পারলো না। কারণটা কি? এই কারণটা সূক্ষ্মাতি সূক্ষ্ম, আমি ইনশাল্লাহ একদিন আপনাদের সামনে বিশ্লেষণ করব। আরেকটা বিষয় যেটা বলছিলাম যে নিষেধাজ্ঞা আরোপের যে ব্যাপারটা, আপনারা তো জানেনই যে ইরানের উপর দীর্ঘদিন নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, কিন্তু ইরানের অর্থনীতিকে তারা মোটেই সংকুচিত করতে পারেনি, বরং অনেক বেশি ফুলে ফেঁপে উঠেছে। কি কারণ? আমি 2001 সালে সর্বপ্রথম ইরানে যাই, 2003 সালে চলে আসি, তারপরে আবার দ্বিতীয় দফায় গেলাম 2010 সালের জুন মাসে। এই যে 7 বছর পরে ইরানে গেলাম, গিয়ে আমি একেবারেই অবাক যে ইরান কত পেছনে ছিল, সেই জায়গা থেকে কত সামনে এগিয়ে এসেছে। একেবারে সবকিছুতেই মানে দারুণভাবে একটা পরিবর্তনের ছোঁয়া, তাতে অর্থনৈতিক উন্নতি এবং অগ্রগতির ছোঁয়া ছিল পরিষ্কার। আরেকটা ব্যাপার যে বলছি, যে ত্রিদেশীয় বলয়, চীন, রাশিয়া এবং ইরানের ভেতরে যে ত্রিদেশীয় বলয় গড়ে উঠেছে, সেই বলয়টা আমেরিকার কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য, অর্থাৎ আমেরিকা বলবে যে হ্যাঁ, এরা বলবেন না, এইরকম একটা চ্যালেঞ্জিং মুডে এই ত্রিদেশীয় বলয় গড়ে উঠেছে। এবং এই বলয় দিন 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 আমেরিকার টুটি চেপে ধরবে, যে সিচুয়েশন তৈরি হচ্ছে, তাতে আমেরিকার কর্তৃত্ব কোনো মতেই থাকবে না, এরা নস্যাৎ করে দেবে। এবং আপনারা জানলে হয়তো অবাক হবে, আমেরিকার যে টোটাল জিডিপি, যেটা সেই জিডিপি চেয়ে অনেক বেশি গুণ, সম্ভবত 3 গুণ ঋণ, 36 ট্রিলিয়ন ডলার ঋণ আমেরিকা। যে দেশটা ঋণে জর্জরিত, সে দেশের অর্থনীতি কি হবে? কিন্তু আপনারা বলতে পারেন যে আমেরিকার অর্থনীতি তাহলে নষ্ট হয়ে যায় না কেন? আমেরিকার অর্থনীতি টিকিয়ে রেখেছে বিশ্বের বিভিন্ন দেশ তাদের ব্যবসায়িক স্বার্থে। আমেরিকা হচ্ছে চীনের পণ্যের সবচেয়ে বড় ভোক্তা। চীন যদি এখন আমেরিকার কাছ থেকে ঋণ সব ফেরত দিয়ে নেয়, বা যদি আমেরিকার অর্থনীতিকে ভেঙে দেয়, তাহলে চীনের এই সমস্ত পণ্য বিক্রি করবে কোথায়? আমেরিকার লোকজনের কেনার জন্য তো তাদের হাতে টাকা থাকতে হবে। অতএব ঋণ দিয়েছে চীন, ওই ঋণ করে ঘি ভাত খাওয়ার মতো অবস্থা। চীন তাদেরকে ঋণ দিয়ে সেই ঋণের টাকায় বলে যে এবার আবার জিনিস কেন, তা নাহলে তো আমেরিকা চলবে না। তো সেক্ষেত্রে চীন যে বিরাট মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করেছে, সেই চ্যালেঞ্জের ব্যাপারে চীনের সাথে আবার যুক্ত হয়েছে রাশিয়া, ইরান মিলে বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে, যেটা আমেরিকার বিশ্ব অঙ্গনে আমেরিকার অবস্থানকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে, এবং খুব দ্রুতই সে কাজ হবে, আমি ব্যক্তিগতভাবে তেমনটি বিশ্বাস করি। আরেকটা জিনিস খেয়াল করেন, ইরানের প্রেসিডেন্ট আহমদিনেজাদের কথা নিশ্চয় আপনাদেরকে মনে আছে। আপনাদের প্রেসিডেন্ট আহমদিনেজাদ বলেছিলেন যে আমাদের থেকে তেল নাও তোমরা, আর তোমরা দাও কাগজের ডলার, আমরা দিই তেল আর তোমরা দাও কাগজ। এই কাগজের কি মূল্য আছে? প্রেসিডেন্ট আহমদিনেজাদ বলেছিলেন ফার্সিতে, ইনচি জিনিস তিন ফাঁকা কাগজ, এটা কিছুই না, শুধুমাত্র কাগজ। আর আমার কাছ থেকে তুমি জাস্ট পণ্য নিচ্ছ, তেল নিচ্ছ, তুমি আমাকে দিচ্ছ কাগজ, কাগজের কি মূল্য আছে? কেমন? তো ইরান তখন থেকেই বা তারও একটু আগের থেকে ডলারকে বাদ দিয়ে লেনদেনে পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন হবে। একসময় অর্থ ব্যবস্থায় সোনা এবং রূপা ব্যবহার হতো, কয়েন বা মুদ্রাত কিন্তু সোনা রূপার হতো। পরে আস্তে আস্তে সেখান থেকে ধাতু এসছে, তামা, ব্রোঞ্জ, আস্তে আস্তে এই সমস্ত টিনের বা অ্যালুমিনিয়ামের এই সমস্ত ব্যবহার করেছে। আস্তে আস্তে আমেরিকা পুরো কাগজে নিয়ে চলে গেছে। এই যে কাগজ দিয়ে আপনার মূল্যবান তেল কিনে নিয়ে যাচ্ছে, ইরান কিন্তু এটার পক্ষে না, এটার অবসান ঘটাতে চায়। আমেরিকার জন্য এটা বিরাট বড় ঝুঁকি। আরেকটা বলি, ইরানের যে শক্তিশালী অবস্থান, এই শক্তিশালী অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কিন্তু অস্তিত্বের ঝুঁকি আছে। ইরান দিন দিন যত শক্তিশালী হচ্ছে, ইসরায়েলের অস্তিত্ব কিন্তু ততটাই হুমকির মুখে পড়ছে। ইরানের প্রেসিডেন্ট আহমদিনেজাদ একসময় বলেছিলেন যে বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়া হবে। এটা কিন্তু তিনি শুধু কথার কথা বলেননি। ইরানের যে পলিসি,
তাতে একসময় ঠিকই ইসরায়েল মারাত্মকভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে এবং তার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এবং খেয়াল করেছেন আপনারা যে গত জুন মাসে ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে, বা তার আগে আরো যে 2 দফা যুদ্ধ হলো, এই 3 দফা যুদ্ধের যে ঘটনা, তার থেকে একটা জিনিস পরিষ্কার হয় আমাদের সামনে, যে ইরান ইসরায়েলকে আর ছেড়ে দেবে না। বহু বছর তারা অবাধ স্বাধীনতা পেয়েছে এবং স্বাধীনভাবে যা খুশি তাই করেছে, কিন্তু ইরান আর ছেড়ে দেবে না। এবং জুন মাসের যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধে যে হামলার তীব্রতা, বা তার আগের যুদ্ধটাতে আপনারা খেয়াল করে দেখবেন যে ইরান কিন্তু ভীষণ অ্যাডামেন্টলি, মানে প্রচন্ড রকমের প্রতিজ্ঞা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে, ইসরায়েলের বিরুদ্ধে একদম রিটালিয়েট পাল্টা হামলা চালিয়েছে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তার মানে কি, ইরান এই চিন্তা আর করেনি যে এই হামলার পরে আমেরিকা ইসরায়েল আমাকে কি করবে, এই চিন্তা আর সে করেনি। সে চিন্তা করেছে ইসরায়েলকে ভালো করে শিক্ষা দিতে হবে। এবং এই যে শিক্ষা দেওয়ার প্রবণতা ইরানের ভেতর তৈরি হয়ে গেছে, এই ইরানকে আর কখনো আমেরিকা ইসরায়েল পিছু হটাতে পারবে না। ইরান দিন দিন যেভাবে সামরিকভাবে, অর্থনৈতিক দিক দিয়ে, শিল্পগত দিক দিয়ে, তেলের শক্তি, গ্যাসের শক্তি এবং কূটনৈতিক শক্তি যেভাবে এগিয়ে চলেছে এবং সারা বিশ্বে যেভাবে প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে, এখন সেই ইরানকে আর কোনো মতেই ঠেকাতে পারবে না, থামাতে পারবে না আমেরিকা এবং ইসরায়েল এবং তার পশ্চিমা দোসররা। ফলে ইরানকে নিয়ে যথেষ্ট আশাবাদী হওয়ার কারণ আছে। আমি আপনাদেরকে বলি একটা কথা, এই কথাটা বলে শেষ করতে চাই। সেটি হচ্ছে, এখন আমেরিকায় ভিসা পাওয়ার জন্য কিন্তু অনেক মানুষ লাইন ধরেও ভিসা পায় না। আমার বিশ্বাস এমন একটা সময় আসবে যখন ইরানে যাওয়ার জন্য মানুষ এরকম ভাবে লাইন ধরবে ভিসা পাওয়ার জন্য। তো দর্শক, আজকে আর লম্বা করবো না আলোচনা। আশা করছি এই আলোচনা ভালো লাগবে। খোদা হাফেজ।